নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ হাসপাতালে হুলস্থুল পরিস্থিতি, ছাদ থেকে লাফ নার্সসহ কর্মীদের। জরুরিকালীন সময়ে নিজেকে বাঁচানোর উপায় বাতলে দিল অগ্নি নির্বাপক বাহিনী। রাজ্য নেতৃত্বের সামনে করিমগঞ্জ লোকসভার প্রার্থী তালিকা প্রস্তুত নিয়ে বৈঠক করিমগঞ্জে। সীমান্তরক্ষী বাহিনীর লোক সেজে দোকানে চুরি, স্থানীয়দের হাতে আটক মহিলাসহ বহিরাজ্যের 2 প্রতারক। বেতাইল এলাকার বেহাল সড়ক সংস্কারের জন্য জেলা শাসকের দ্বারস্থ স্থানীয়রা। সারা অসম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে লোকসেবা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশন কর্মশালা শিবির। 12 গ্রাম জিপিতে পঞ্চায়েত প্রতিনিধি কর্তৃক প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ আত্মসাতের অভিযোগ। সীমান্তরক্ষী বাহিনীর পরিচয় দিয়ে ক্রেতা সেজে দোকানে চুরি। কাছাড়ের বড়খলার চাঁদপুরে আটক বহিরাজ্যের 2 পুরুষ মহিলা। বিগত কিছুদিন থেকে কাছাড়ের বড়খলার বিভিন্ন এলাকায় এক পুরুষ ও মহিলা হলুদ রঙের স্কুটি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সুযোগ খুঁজে বিভিন্ন দোকানে ক্রেতা সেজে ঢুকে অতি কৌশলে বিভিন্ন সামগ্রী চুরি করতে থাকে। নিজেকে বিএসএফের জওয়ান পরিচয় দিয়ে মহিলাকে নিয়ে বিভিন্ন দোকানে প্রবেশ করে মহিলাটি দোকানদারকে কথাবার্তায় ব্যস্ত করে রেখে সেই সময় বিভিন্ন সামগ্রী চুরি করে স্কুটিতে রেখে দেয় ভুয়ো এই বিএসএফ জওয়ান। সোমবার একইভাবে চাঁদপুর এলাকার সাইদুল আলম নামের এক কাপড় ব্যবসায়ীর দোকানে প্রবেশ করে ওই মহিলাটি সাইদুল আলমকে কথাবার্তায় ব্যস্ত করে তোলে। সেই সময় দোকানের বিভিন্ন কাপড় চুরি করে বস্তায় ভরে কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই সেই স্থান থেকে পলায়ন করে প্রতারক পুরুষ মহিলা। ঘটনাটি টের পেয়ে কাপড় ব্যবসায়ী সাইদুল স্থানীয় লোকেদের নিয়ে 2 প্রতারককে খুঁজে বের করে আটক করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে বিকাশ কুমার দুবে ও সোনাম ত্রিবেদী নামের ওই 2 চোরকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে কাছাড় পুলিশ তদন্ত শুরু করেছে। করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী প্যানেল লিস্ট নিয়ে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে চলছে সাংগঠনিক সভা। দলের জ্যেষ্ঠ কার্যকর্তাদের সাথে মত বিনিময়ের জন্য ইতিমধ্যে করিমগঞ্জে এসে উপস্থিত করিমগঞ্জ জেলার দায়িত্বে থাকা বিজেপি রাজ্যিক উপসভানেত্রী বিজুলি কলিতা মেধি। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার জ্যেষ্ঠ কার্যকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করে 3 জনের একটি তালিকা প্রস্তুত করে গুয়াহাটি প্রস্তুত করা হবে বলে জানা যায়। করিমগঞ্জের প্রার্থী প্যানেল তালিকায় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, 4 বারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস ও রাজ্যিক বিজেপির অনুসূচিত জাতি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকারের নাম থাকার পূর্ণ সম্ভাবনা আছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। পাথারকান্দির 12 গ্রাম জিপিতে পঞ্চায়েত প্রতিনিধি কর্তৃক পিএমওয়াই প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগ। পাথারকান্দির 12 গ্রাম জিপিতে ফের এক পঞ্চায়েত প্রতিনিধি কর্তৃক পিএমওয়াই প্রদানের নামে বিভিন্ন সুবিধা প্রাপকের কাছ থেকে নগদ টাকা আদায়ের অভিযোগ উঠল। যারা প্রণামী টাকা দিতে অপারগ তাদের নামে ঝুটছে না সরকারি আবাস। ফলে অনেকে গৃহপালিত পশু বিক্রিসহ সুদে টাকা এনে পঞ্চায়েত প্রতিনিধির আবদার মেটাতে বাধ্য হন। এমন অভিযোগ উঠেছে 12 গ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ড মেম্বারের বিতর্কিত প্রতিনিধি অভিজিৎ দের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের অধীনস্থ এই জিপির আনাচে কানাচে কান পাতলে এমনই অনেক দুর্নীতি ও অনিয়মের গল্প শোনা যাচ্ছে। এই জিপির দক্ষিণ বাদেজমা গ্রামের বাসিন্দা বিজন দে ও শিবানী দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে তারা অত্যন্ত দরিদ্র পরিবারের লোক। ফলে তারা গত দীর্ঘদিন ধরে কুড়ে ঘরে বসবাস করে আসছিলেন। একটি সরকারি আবাসের জন্য তারা জিপির 10 নম্বর ওয়ার্ড মেম্বারের প্রতিনিধির দ্বারস্থ হলে তিনি আগাম প্রণামী বাবদ 20,000 টাকা দাবি করেন। পরবর্তীতে তারা বাধ্য হয়ে ধার করে 20,000 টাকা তুলে দেন ওয়ার্ড সদস্যার প্রতিনিধির হাতে। এতে তাদের নামে বরাদ্দ হয় সরকারি আবাস। কিন্তু বর্তমানে দেনার টাকা পরিশোধ করতে গিয়ে তারা ঘরের কাজ সম্পূর্ণ করতে পারছেন না। অনুরূপভাবে স্থানীয় আরও অনেকেই অভিযোগ করে বলেন যে
অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে চেয়ে তারা বিজেপি প্রার্থী পম্পি দেকে নির্বাচিত করেছিলেন, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে তার দেওর অভিজিৎ দে যাবতীয় সরকারি কাজে হাল ধরায় উক্ত ওয়ার্ডের প্রায় প্রতিটি সরকারি কাজে দেদার পরিণাম নয়ছয়ে সংঘটিত হয়েছে। এতে যারা আগাম প্রণামী দিতে পেরেছেন তারা সরকারি প্রকল্পের সুবিধা লাভ করেছেন, আর যারা দিতে পারেননি তারা বঞ্চিত হয়েছেন। এদের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের জন্য ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এদিকে সমূহ অভিযোগ নিয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। দক্ষিণ বাজনা ওই তো আমার অভিজিৎ দে হে কয় গড় দিব করি আমার তো আর দেয় না, খালি কয় নিশ্চিন্ত থাকো ফাইগায় দুইবার আমার ডকুমেন্ট দিয়ে হারলাম, আমার তো দেয় না। আমি 20,000 জোগাড়ও করতাম পারি না, দিতামও পারি না, হে আমার দেয় না। ওই তো গুণ খাইলে হে দিল নে, তার পকেটে ঢুকাইতাম যদি গড় দিত না। শিবানী দে বাড়ি দক্ষিণ বাজনা। কিটা সমস্যা আপনারা? আমার ওই যে গড় সরকারি গড় পাইছিলাম, আগের গড়টা ফুরাইয়া যেমন তাই মানাই আমরা গড়ের মানাইছই, সরকারি পয়সায় ফুসিছে না, তাই মানে নিজে কাজ করছে, মিস্ত্রি লাগাইতে পারছে না, তাই নিজে কাজ করি গড়টা ফুরাইতে পারছে না। আরও অ্যাডভান্স তারা টাকাও দিছি 20,000, এরপরে আরও জব কার্ডের টাকা পাইছি না, এগুলো কিচ্ছু পাইছি না। আমরা ঋণ করিও গড়টা ফুরাইছি, তখন আমার টাকাগুলো আমি চাই অভিরে প্রতিনিধি গড়ের বাবদে পয়লা কিস্তি দেওয়ার হলো তারা টাকা দিছি, 2 নম্বর কিস্তি দেওয়ার হলো টাকা দিছি, আফরও কিস্তি দিছি না স্যার, আমরা ফুসিছে না, তাদের কইতা কিস্তি আমার চাইছিল আরও দেওয়ার লাগে, আর দিছি না। করে আমার বাসর টাস্কার দিয়ে আমি টিন টান বান্ধিয়ে রাখছি, দরজা জানালো লাগাইতে পারছি, চৌকাটও লাগাইতে পারছি না। আপনারা জানেন না সরকারে না করছে, এখানে দিন না হে লুকাইয়া না দিলে মানুষ টাকাও দেয় না, টাকা ঢুকাইতে দেয় না, তারা দিতেও লাগে বলে এটা। তখন আমার তাই একদিন আমার ফোন করাই বাড়িতে নিছে, নেবার পরে তাই আমার কইছেন যে দেবা বাতি যা, তুমি টাকা যদি 20,000 দিতে পারো তাহলে তুমি গড় পাইবাই। তখন আমি কইলাম কাকু যে আমি যে 20,000 আপনারা দিতাম, যে আমি কেমনে দিতাম? আমি কাকু আমার তো সেই ঐসত নাই, যদি কাকু আমার 20,000 দেওয়ার ঐসত থাকতো তাহলে আমি 100 বার আপনারে দিতাম। তখন তাই আমার কইলা তুমি যদি 20,000 যদি না দিতে পারো তাহলে তো তুমি গড় কেমনে পাইবাই? তখন আমি কইলাম কাকু দেখো, আমি আমার মারলি আমি কেমনে আমি থাকি, কোসেন আমার ঘরের মধ্যে জল ফোড়ের ভাঙ্গা ঘরের মধ্যে থাকি, আর আমি কেমনে কিতা করি? তখন তাই আমার কইলা না, তুমি টাকা যদি 20,000 দিতে পারো তাহলে তুমি গড় পাইবাই। তখন আমি কইলাম কাকু এটা কেন কথা হইতে পারে না কাকু, আমি তো শুনছি যে মোদী সরকারে যে বা আমরা নিউজও আমরা শুনি যে মোদী সরকারে যে কইছেন যে গড়র কোনো মানুষে কোনো কমিশনা খাইলে কোনো কিচ্ছু হইলে এটা তো শোভা হয় না, তাছাড়া কইছেন এটা ডিসির কাছে জানানি। তথাপি আমি তো যে ডিসির কাছে জানাইতাম, তাই না আমার খালি কইছেন যে আমি তার টাকা 20,000 দিতাম। আমি যদি দিতে পারতাম তাহলে তো আমি টাকা 20,000 আমি যদি দিতে পারতাম তাহলে তো আর আমি মানুষের বাইরে গিয়ে আমার কাজ করতে লাগে না, আমার মানুষের গজে বেঁচে গিয়া। বেহাল সড়ক ব্যবস্থা জেলা শাসকের দ্বারস্থ বৃহত্তর বেতাইলবাসী। শহর লাগোয়া বেতাইল গ্রামের রাস্তাটি বিগত কয়েক বছর থেকে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন থেকে দাবি জানিয়েও রাস্তাটি সংস্কার করাতে ব্যর্থ এলাকাবাসী। এই নিয়ে মঙ্গলবার বেতাইল এলাকার লোকেরা করিমগঞ্জের জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে রাস্তাটি মেরামতের দাবি জানান। এলাকাবাসী ক্ষোভের সুরে বলেন, নির্বাচন এলেই নেতামন্ত্রীরা এলাকায় এসে রাস্তা ঠিক করে দেওয়ার ফুলছুরি দিতে থাকেন, নির্বাচনের পর আবার তাদের রাস্তার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়। জেলা শাসক অবশ্য অতি সত্বর রাস্তার কাজটি সম্পূর্ণ করে দেওয়ার আশ্বাস দিয়ে পিডব্লিউডি বিভাগে রাস্তার কাজ নিয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। কমিটির পক্ষ থেকে আজ আমাদের করিমগঞ্জ জেলার জেলাধিপতির নিকট একটি স্মারকপত্র প্রদান করতে আমরা আসি। আমাদের গ্রামের প্রধান সড়ক, যেই সড়কটি আমাদের গ্রামের একটি মাত্র সড়ক আমাদের যাতায়াতের জন্যে, সমগ্র অঞ্চলের এই সড়কটি ব্যবহার করে থাকি। সড়কটির অবস্থা প্রায় ৭৭ বছর ধরে বেহাল অবস্থায় আছে। গত 2022-এর বন্যার ফলে এই সড়কের অবস্থা আরও ভয়াবহ অবস্থায় পরিণত হয় এবং সড়কটি পরবর্তীকালে কোনো মেরামত করা হয়নি এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সড়কটির অবস্থা এত শোচনীয় হয়ে পড়েছে যে আমাদের হেঁটে বের হয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এই অঞ্চল থেকে আমরা সামান্য পরিমাণ বৃষ্টি হলে আমরা
আমাদের যাতায়াত করতে খুব অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি যে বিভিন্ন নেতামন্ত্রীরা এসে আমাদের গ্রামের মধ্যে এসে বলেন যে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে, এই দুদিনের মধ্যে শুরু হবে, 1 তারিখ শুরু হবে, 16 তারিখ শুরু হবে, এভাবে বিভিন্ন আমাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আমরা গত কয়েকদিন আগে আমরা একটি গ্রাম উন্নয়ন কমিটি গঠন করি এবং এই কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই যে গ্রামের যতদিন পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হচ্ছে না আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করে যাব। এবং আজকে এসে আমরা ডিসি মানে জেলাধিপতির নিকট আমরা মেমোরেন্ডাম দিই এবং জানতে পারি যে সেই কাজটি পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে কাজটি শুরু করা হবে। উনি বলেন যে আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টে গিয়ে একটু কথা সাক্ষাৎ করার জন্যে আমরা আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে রাস্তাটি শুধুমাত্র আমাদের নয়, যে আমরা বেতাইল অঞ্চলে জনসাধারণ সেটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিভিন্ন সময় লঙ্গাই সৎসঙ্গ আশ্রমে যখন অনুষ্ঠান হয় সেইখানে নো এন্ট্রি দিয়ে দেওয়া হয় এবং সেই লঙ্গাইয়ের সমগ্র এই জানপুর ধরে শনিবারে রানীবাড়ি সেই অঞ্চলের যাতায়াতের জন্য এই একটিমাত্র পথ আছে, সেটি হচ্ছে বেতাইলের প্রধান সড়ক। এই সড়কটির অবস্থা অর্ধেক রাস্তা আমরা বলতে গেলে নটিখালের মধ্যে তলিয়ে গেছে। বাঙালিদের অস্তিত্ব রক্ষার দাবিতে অনশনে বাঙালি নবনির্মাণ সেনা। মঙ্গলবার বরাকের সকল বাংলাভাষী মানুষদের স্বার্থ রক্ষার্থে করিমগঞ্জ নেতাজি মূর্তির পাদদেশে 4 ঘন্টার দীর্ঘ অনশন কার্যসূচি পালন করা হয়। লোকসভা নির্বাচনে প্রাককালে আসাম সরকার কর্তৃক বাঙালিদের প্রায় 27 লক্ষ আধার কার্ড ব্লক করা হয়েছে। সেই ব্লক আনব্লক করা, সকল বাঙালিদের জমির পাট্টা বিতরণ করা বাঙালিদের দীর্ঘদিনের এই দাবি সরকার সর্বদা এড়িয়ে চলেছে। তাই প্রতিবারের ন্যায় শুধু প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চলবে না। বাঙালিদের স্বার্থ রক্ষার্থে তাদের এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলেও বাঙালি নবনির্মাণ সেনার কর্মীরা আসাম সরকারকে অনশন মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। আজকে এখানে আমরা করিমগঞ্জ বাঙালি নবনির্মাণ সেনা থেকে ওনারা ধর্মঘটে বসেছেন। আমাদের বরাকনিতে 27 লক্ষ বাঙালিদের আধার কার্ড নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং বিভিন্ন বাঙালি সম্প্রদায়ের জমির পাট্টা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং নাগরিকত্ব দিতে বাঙালিদের বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন করা হচ্ছে, বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে, যেটার বিরুদ্ধে ওনারা ন্যায় চেয়ে বাঙালি নবনির্মাণ সেনা আজকে এখানে ধর্নায় বসেছে। আমি একজন সমাজকর্মী হিসাবে আমি ওনাদের বাঙালি জাতি বা যে কোনো সম্প্রদায়কে যে হেনস্থা করা হচ্ছে এর বিরোধিতা করি এবং ওনাদেরকে সমর্থন করি। আমার কথা হলো, ভারতবর্ষ দেখুন, এখানে সর্বধর্ম জাতি সবাই মিলেমিশে চলছে। সরকার যদি একটা জাতিকে বা সরকারের তরফ থেকে যে কোনো তরফ থেকে যদি একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদের হেনস্থা করা হয়, সেটা আমি কোনো মন্ত্রে মেনে নেব না। এবং আগামীতেও ওনাদের বাঙালিরা যাতে সব বাঙালি না, আমি সবাইকে বলবো, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, ভারতের নাগরিক যারা ভারতে বসবাস করছেন সবাইকে যাতে সুন্দরভাবে ওনাদের নাগরিকত্ব দেওয়া হয়, জমির অধিকার দেওয়া হয়, আধার কার্ড, বিভিন্ন ডকুমেন্টে ওনাদের নাম যাতে নথিভুক্ত হয়, এটাই চাই। নমস্কার শুভবার্তা সকল দর্শককে আমাদের বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে। তো আজকে আমরা করিমগঞ্জ শহরে এসেছি, এক ধর্না অনশনে আমরা বসছি। আমাদের আজকে বিষয়বস্তু হলো আমাদের 27 লক্ষ আধার কার্ড যে আসামে বন্ধ করে রাখা হয়েছে আসাম সরকার কর্তৃক, সেটা অনৈতিক, সেটা আইনের বাইরে ঊর্ধ্বে। কারণ সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি কাউকে এবং ওনারাই বলছেন যে ত্রুটিপূর্ণ এনআরসি। তো ত্রুটিপূর্ণ এনআরসি এবং ওনারা লাস্ট ইলেকশনে বলেছিলেন যে এনআরসি আবার ভেরিফাই এই চর এরিয়া সেই এরিয়াতে করবেন, বর্ডার এরিয়াতে। ওনারা কতজন বাংলাদেশি বার করতে পেরেছেন সেটা বিধানসভাতে ওনারা কোনোদিনও বলেননি। এবং এনআরসি যাদের নেই ওনাদের কী করেছেন, ওনাদের কতটুকু কী হলো, কতটুকু বাংলাদেশি বিদেশি ভাগাতে পারলো, হ্যাঁ, এটারও কোনো হিসাবপত্র আমাদের কাছে নেই। আমার তো মনে হয় সেটা আমাদের কেউই বাংলাদেশি এখানে নেই। আমাদের যে এনআরসি হেনস্থা সেটা শুধু বাঙালিদের হেনস্থা করা হয়েছে, যাতে বাঙালিদের কমজোর করা হয়, নির্যাতন সব কিছু অধিকার থেকে বঞ্চিত করা হয় আসামে, প্রথম। সেকেন্ড হচ্ছে যার এনআরসি আছে তারও আবার আধার কার্ড ব্লক করে রাখার যৌক্তিকতা কী থাকতে পারে সেটার আপনারা বলুন। এবং সেটা রাজ্য সরকার থেকে সম্পূর্ণ করা হচ্ছে। এটা যে কেউ হোক, আজকে বাঙালি এই আধার কার্ডের মধ্যে শুধু বাঙালি থাকবে না, নিশ্চিন্ত মনে
আমাদের চা জনগোষ্ঠী থাকবে, মণিপুরি ভাইরা থাকবে, ডিমাসাও থাকতে পারে, আমাদের নেপালি ভাইরাও থাকতে পারে, যে কেউ হোক। কিন্তু আজকে এই হেনস্থা কেন? আধার কার্ড নেই মানে কি আপনি বুঝুন, রেশন কার্ড নেই, রেশন কার্ড নেই, আয়ুষ্মান পাবে না রেশন কার্ড না থাকা, পরীক্ষাতে অ্যাপ্লাই, বিভিন্ন চাকরি পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে না, তারপর ব্যাংক অ্যাকাউন্টও ব্লক হয়ে যাবে। তাহলে আপনারা আধার কার্ড যে বন্ধ করছেন সেটাতে আপনারা কি করছেন? একটা স্টুডেন্ট কলেজে গেলেও ভর্তি হতে পারছে না, তো আপনারা কেন করেছেন? আমরা এই নির্বাচনের পূর্বে, লোকসভা নির্বাচনের পূর্বে এই 27 লক্ষ আধার কার্ড সর্বাগ্রে আমরা রিলিজ করতে হবে, যেটা সম্পূর্ণ বেইসহীন, আপনার কাছে আটকে রাখার কোনো যুক্তিকতা নেই। আর যদি যুক্তি থাকে তাহলে আপনারা বলুন যে এই মানুষ বাংলাদেশি, এদের আধার দেবো না, এদের এনআরসি নেই, বা ওদের লাথি মেরে বের করুন। আমি বলছি ওদের লাথি মেরে, কারণ হচ্ছে ওদের আমার আপনার টাকায়, ট্যাক্সের টাকায় ওনাদের কেন আমি ভরণ পোষণ করব? বাংলাদেশের লোকের, পাকিস্তানের লোকের, রাইট? তো আমাদের টাকায় অবৈধ মানুষ কেন থাকবে? তো আপনারা অবৈধকে ভাগান। আদারওয়াইজ অবৈধর ভোটে আপনারা ভোটটা নেওয়ার সময় আপনারা কি করেন? ভোটটা ওদের নিচ্ছেন, কারণ ওদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড আছে। ওরা যদি ভোটটা দেয়, ভোট দিয়ে সরকার বানাচ্ছে। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ
13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশনের শিবির আয়োজন করা হয়। বিগত 12 বছর থেকে আসাম সরকারের অধীনে থাকা কর্মচারীরা সরকারের সঙ্গে উক্ত যোজনার ব্যবস্থা গ্রহণের জন্য লড়াইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। বিগত ডিসেম্বর মাস থেকে আসাম সরকারের কর্মচারীরা 225 টাকা করে এই প্রকল্পের নামে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সঠিকভাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশন করতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই যোজনায় সরকারি কর্মচারীরা লাভ করতে পারেন, তাই এই অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালার আয়োজন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন কাছাড় জেলার এডিসি পারভিন সুলতানা, মাস্টার ট্রেনার রাহুল সিনহা, সৈকত চক্রবর্তী, হেমাঙ্গ বর্মন, হাবিজুর রহমান লস্কর, কাছাড় জেলা কর্মচারী পরিষদের সভাপতি কৃষ্ণেন্দু রায়, সুদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী সহ কর্মচারী পরিষদ ও প্রাথমিক শিক্ষক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চালু করার নির্দেশ এসেছে, আমাদের শিক্ষকরা তখন একজনই আগ্রহী হয় নাই, কেউ চায় না এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে। যার ধরুন 1 মাস আমি বেতন দিতে দেরি করেছি, যাতে সবাই এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে। যাই হোক, 20-25 জন বাদে সবাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। অনেক রেজিস্ট্রেশনে অনেক প্রবলেম ছিল, হয় নাই। তথাপিও ওরা স্যালারি বিল থেকে ডিডাকশন করেছে। কিছুদিনের মধ্যে ওদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই রেজিস্ট্রেশন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমার কার্যালয়ের 2 জন আমরাও সারা আসাম কর্মচারী পরিষদ একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল সরকারের কাছে, যাতে এই বিমাচনীটা, যেটা ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যাপারটা, ওইটা যাতে আসাম রাজ্যে যাতে চালু হয়, সেই ব্যাপারে আমরা বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সরকারকে আমাদের দাবি জানিয়েছিলাম এবং সরকার ইতিবাচক সাড়া দিলেও ঠিক কাজটা বড় ধীর গতিতে চলেছিল। শেষমেশ লাস্ট যেটা আমাদের অধিবেশন হয়েছিল গুয়াহাটিতে অধিবেশনে এসে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ অসামরিক হাসপাতালে হুলস্থুল পরিস্থিতি, চারিদিকে আতঙ্কের পরিবেশ, দুর্ঘটনায় আহত কয়েকজন, উপস্থিত অগ্নি নির্বাপক বাহিনী, আরম্ভ উদ্ধার কার্য। জরুরিকালীনভাবে দ্বিতল ভবন থেকে অগ্নি নির্বাপক বাহিনীর সাহায্যে নেমে এলেন নার্সসহ অনেকেই। আবার দ্বিতল ভবন থেকে অগ্নি নির্বাপক বাহিনীর জীবনরক্ষা বেলুনের উপর ছাপ দিয়ে প্রাণ রক্ষা করলেন। আসলে এটি ছিল জরুরিকালীন অবস্থায় অগ্নি নির্বাপক বাহিনীর মক ড্রিল। রাজ্য সরকারের নির্দেশক্রমে জরুরিকালীন অবস্থায় সুরক্ষিত উদ্ধার কার্য অনুশীলনের জন্য রাজ্যের প্রতিটি জেলাতে এই মক ড্রিল চলছে। পুরো রাজ্যের সাথে করিমগঞ্জেও এই মক ড্রিল কার্যক্রম আয়োজিত হয়। করিমগঞ্জ অসামরিক হাসপাতালে আয়োজিত এই মক ড্রিলে করিমগঞ্জ অগ্নি নির্বাপক বাহিনীর কর্মী ছাড়াও হাসপাতালের সকল নার্স ও কর্মীরাও অংশগ্রহণ করেন। করিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত যিটো চিভিল হস্পিটেল আছিলে ইয়াত কৰা হ'ল। আমাৰ গোটেই করিমগঞ্জৰ যিটো ফায়াৰ এণ্ড ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচৰ টিম আছে এইটো, আৰু ওচৰা ওচৰি আমাৰ যিখিনি ষ্টেচন আছে এইখিনি মানুহ আহি পেলাই আমাৰ এই ফায়াৰ পাৰ্চনেলবিলাক চালে। আৰু এইটো কৰাৰ মেইন উদ্দেশ্য হ'ল আমাৰ ফাৰ্ষ্ট অফ অল আমাৰ যে চিভিল হস্পিটেলৰ যিখিনি ষ্টাফ আছে সেইখিনিত আমি হেৰি এৱাৰনেছ কৰাওঁ। মেইনলি হ'ল এৱাৰনেছটো কিহৰ কাৰণে হ'ল, কেতিয়াবা যদি জুই লাগে বা কেতিয়াবা কিবা ইমাৰ্জেঞ্চি হেৰি হ'ল, আৰ্থকুক হ'ল, কিবা হ'ল, তেতিয়া আমাৰ এই মানুহখিনিক কেনেকৈ আমি ৰেছপন্স দিব লাগিব, মানুহখিনিক কেনেকৈ আমি সুৰক্ষিত কৰিব লাগিব,
আৰু কেনেকৈ আনি পেলাই আমি বাহিৰত আনি পেলাই ছেফ জেগাত আমি জোনত ৰাখি পেলাই ইয়াৰ পৰা ইমাৰ্জেঞ্চি যিজন থাকিব তাক ইমাৰ্জেঞ্চি ডক্টৰবিলাকে পঠাই দিব। আজি এই টিম আমি ইয়াতে অল টোটেল আমি ইয়াতে মানুহ 32 মানুহ আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ 32% আমি ইয়াতে প্ৰেজেণ্ট হৈছোঁ আজি। আৰু বহুত আছে থাকি গ'ল, আমি অকল এইটো কৰিলে নহ'ব, ষ্টেচনত থাকিব লাগিব জুই লাগিলে যোৱাৰ কাৰণে। আৰু আমাৰ হস্পিটেলৰ মানুহ, আমাৰ ষ্টাফ, আমাৰ এই নাৰ্ছিং যিটো কলেজ আছে, কলেজ ষ্টুডেণ্ট যিটো আছে গভৰ্ণমেণ্ট ডিষ্ট্ৰিক্টৰ যিটো প্ৰেজেণ্ট কৰিলে, আমাৰ পুলিচ পাৰ্চনেলবিলাকো আহিলে, গভৰ্ণমেণ্ট চেনেলৰ মানুহ আহিলে আমাৰ। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।